হঠাৎ করেই দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। মুখোমুখি অবস্থানে জামাত এবং বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভক্ত। এবং পরিস্থিতি এমনই যে গত রাতে হঠাৎ করেই তিন বাহিনীর প্রধান ছুটে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তারা বোঝার চেষ্টা করলেন যে আসলে সরকারের এখন প্রায়োরিটি কোনটা, জাতীয় নির্বাচন নাকি অন্য বিষয়। সেটা বুঝে তারা হয়তো তাদের কর্মপন্থা নির্ধারণ করবেন। এই জন্য খুব দ্রুত গতিতে তারা বৈঠক করেছেন এবং সেখান থেকে একটা বার্তা নিয়েছেন। এর মধ্যে নানা রকম টানাপোড়েন চলছে। বিএনপি অভিযোগ করছে জামাতের দিকে, জামাত অভিযোগ করছে বিএনপিকে। মোট কথা, হঠাৎ করে রাজনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে গেল কয়েকটা ইস্যুতে। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট নিয়ে। শুরু থেকে দেখেন, সম্ভবত যদি আমার ভিডিও আপনারা ফলো করে থাকেন, আমি বারবার বলছিলাম যে অন্তর্বর্তী সরকার এতগুলো ইস্যু নিয়ে তার চলা এটা কোনোভাবেই উচিত না। কারণ এই ম্যান্ডেট কিন্তু অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তাদের থাকে না। তারা সুনির্দিষ্ট একটা পয়েন্ট, একটা ক্রাইসিস পড়ে, একটা ক্রাইসিসে যখন নাকি সরকার পাল্টে যায়, উল্টে যায়, পতন ঘটে, তখন তারা দ্রুত বেগে আবার সাংবিধানিক প্রক্রিয়ায় দেশকে পরিচালিত করার জন্য তারা নির্বাচন সম্পূর্ণ করে। আমি বহুবার নেপালের উদাহরণটা আনি এই কারণে, দেখেন অনেকটাই বাংলাদেশের মতনই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সে দেশের সরকার পরিবর্তন হয়েছে এবং সব রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই পালিয়ে যায়। তারা হয়তো দেশ ছাড়েনি, কিন্তু পালিয়ে গেছে, এটা তো সত্য। তারপর সুশীলা কার্কি, সাবেক যেই প্রধান বিচারপতি সুশীলা কার্কি, এই ভদ্রমহিলা দেখেন কতখানি মেধাবী। তিনি বুঝতে পারছেন যে তার পক্ষে লম্বা সময় অতিবাহিত করা, সংস্কার করব, এটা করব, সেটা করব, এটা করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। সুতরাং প্রথম দিনই কিন্তু তিনি নির্বাচনের তারিখটা ঠিক করছে। এখন তারপরে সরকারও 10-12 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বুঝতে পারলেন কি পারলেন না, ঢাউস আকারে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে নিয়মিত সরকারের মতন কার্যক্রম শুরু করলেন। এবং কেউ কেউ বলা শুরু করলেন তাদের সব কিছু করার ম্যান্ডেট আছে। আচ্ছা, একটা ম্যান্ডেট থাকে কি করে? আপনি গণঅভ্যুত্থান ঘটে যেতে পারে, কিন্তু গণঅভ্যুত্থানটা তো লম্বা সময় ধরে তার পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি সেটা তো থাকে না। মানে এতই যদি সহজ হতো তাহলে তো মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিবুর রহমান বলতে পারতো যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ম্যান্ডেট আমরা পেয়ে গেছি, আগামী 10 বছর আমরা থাকবো, এইভাবে কোনো নির্বাচন দরকার নেই। সেটা কি হয়েছে? না, নির্বাচন করে ম্যান্ডেট নিতে হয়। এটাই হচ্ছে সভ্য গণতান্ত্রিক দুনিয়ার রীতি নিয়ম। এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আমরা হঠাৎ করে বাইরে চলে গেলাম, বাইরে যাওয়াতে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র তৈরি হয়ে গেল, সবাই ক্ষমতা এনজয় করতে শুরু করলো। তখন মনে হলো যে আরে নির্বাচন দিলেই তো মুখ দল চলে আসবে, সুতরাং নির্বাচন দরকার নেই। এর মধ্যে চলে আসলো জুলাই সনদ। আচ্ছা, জুলাই সনদ নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা? জুলাই 31 দিন বা 36 দিন যেই আন্দোলন হলো, সেই আন্দোলনে কি ছিল? এক দফা, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন কেন? শেখ হাসিনা ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কেন? বাংলাদেশে নিয়মিতভাবে নির্বাচন হতো না, বাংলাদেশে নির্বাচন ছিল জাল জালিয়াতি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতো না, জনগণ কোনো দলকে, কোনো প্রার্থীকে বাছাই করতে পারতো না। সুতরাং এটার পরিবর্তে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচিত দল বা সরকার তখন দেশ পরিচালনা করবে। এই আকাঙ্ক্ষার বাইরে এই বাংলাদেশের মানুষ কেউ বলতে পারবে যে জুলাই সনদের এই 84টা পয়েন্ট নিয়ে তারা খুব চিন্তিত ছিল, ভাবছিল? হ্যাঁ, বলতে পারেন যে সংস্কার তো করবে না। সংস্কার করবে না, কোন সংস্কারগুলো লাগবে এটা কে নির্ধারণ করবে? কার ম্যান্ডেট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আর রাজনৈতিক দলগুলো? আপামর মানুষের? ধরেন আমি যদি মনে করি যে এই 84টা কেন, এই 84টার মধ্যে তো আমি অর্ধেক মানি না, আমার কাছে আরো 20টা আছে, তাহলে সেটা কেন অ্যাকোমোডেট হবে না? বহু গ্রুপ দাবি করতে পারে, 30টা রাজনৈতিক দল, কারো কারো নিবন্ধনও নেই, তারাও বলতেছে যে এটা জনগণের দাবি, এটার জন্যই 15 বছর আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে।
আসলে কি তাই? কেউ কি জানে? জানে একটাই, নির্বাচন। নির্বাচন না দিয়ে হাসিনা সরকার অনির্বাচিতভাবে দেশ চালাচ্ছিল, জনগণের কোনো ভোটিং রাইট ছিল না। সুতরাং এটাই শেখ হাসিনা কি করলো? শেখ হাসিনা ক্ষমতায় এসেই শাসন ব্যবস্থার নানান পরিবর্তন হয়। এটা করলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। তো নতুন যে সরকার আসবে সেই সরকার এসে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপন করবে, অন্যান্য সংস্কার কাজ করবে। এর বাইরে অন্য কারোর কি সেটি করার ম্যান্ডেট আছে? কেউ দিয়েছে? কোন ক্ষমতা বলে? ধরেন ঐকমত্য কমিশন যে তারা সংস্কার প্রস্তাব দিল, তাদের ম্যান্ডেট কি? তারা কোন নির্বাচিত সরকারের পক্ষ থেকে এই কমিশন গঠন করে তারা এই কাজটা করলো? কত অর্থ ব্যয়, কত বৈঠক, এবং ফলাফল অশ্বডম্ব। এখন বরং ঐকমত্য কমিশনের বৈঠকে যতদিন চলতেছিল ভালোই ছিল, এখন ঐকমত্য কমিশন শেষ, রাজনৈতিক দলগুলো লেগে গেল। কথা হলো যে এই যে জটটা পাকানো, এটা কি দরকার ছিল? আজকে যদি প্রথম দিনই 5ই আগস্ট যখন নাকি সরকার পড়ে গেল, শেখ হাসিনা সরকার বা পতন হলো, তখন মানে অন্তর্বর্তীকালীন একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন। তো ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এসেই বলতেন যে আমি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দিচ্ছি, সবাই মিলে আসেন একটা নির্বাচন করি, নির্বাচন করার পর আপনারা বিগত আমলের অভিজ্ঞতার আলোকে যেই ফ্যাসিজম ছিল তার আলোকে আপনারা একটা ভালো শাসন কাঠামো দেন। নির্বাচিত সরকারের ওর কেন আস্থাটা থাকলো না? কারণ দিন শেষে আপনি 5 বছর যদি এইভাবে দানাই পানাই করে কাটান, কিন্তু শেষ মানে পর্যন্ত তো আপনাকে যাইতেই হবে। আপনাকে তো শেষ পর্যন্ত ওই নির্বাচিত সরকারের কাছে যাইতে হবে। নির্বাচিত সরকারই তো দেশ পরিচালনা করবে। কিন্তু ক্ষতিটা হলো কি, আপনি এই যে লম্বা সময়টা কাটালেন, লম্বা সময় কাটালেন, ঢাউস একটা ক্যাবিনেট করলেন, এবং সেই সমস্ত এরা উপদেষ্টারা চলে যাচ্ছে, ব্রাজিলে যাচ্ছে, মানে কি বলে সাউথ আফ্রিকা, আমেরিকার বিভিন্ন দেশে যাচ্ছে, মনে হচ্ছে একটা নিয়মিত সরকার। এগুলো তো দরকার ছিল না। এই অর্থ অপচয় করে শতাধিক ব্যক্তি নিয়ে নিউ ইয়র্ক সফরে যাওয়ার দরকার ছিল না। কি হলো? 3 দলকে নিয়ে যে গেলেন, 9 দিন থাকলেন, তাতে কি ঐকমত্য হলো? বরং ওই 3 দলের মধ্যেই তো ভেজাল বেঁধে বসে আছে। এই যে এক ধরনের অবিবেচনা প্রসূত, কারণ প্রত্যেকেরই ক্ষমতার আকাঙ্ক্ষা আছে। গত 1-1.5 বছরে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র গড়ে উঠছে, কারণ নির্বাচিত সরকার না থাকার কারণে। এবং এই ক্ষমতার কেন্দ্রগুলো এখন পরস্পরের বিরুদ্ধে লড়ছে, অলিখিতভাবে কিন্তু লড়াই চলতেছে। কেউ বলে এ আমার ডিসি আমার, ও বলে যে ওসি আমার, এই নিয়ে চলতেছে। এবং প্রশাসনও মজা পেয়ে গেছে আস্তে আস্তে, এর পতাকা তলে যাচ্ছে, ওর পতাকা তলে যাচ্ছে। এই যে একটা ক্যাওটিক কন্ডিশন, এই ক্যাওটিক কন্ডিশনের প্রেক্ষিতে আজকে 3 বাহিনীর প্রধান ছুটে আসতেছে ডক্টর ইউনূসের দরবারে যে কি হইতেছে, আমরা আর কতদিন রাস্তায় রাস্তায় এই ডিউটি করতে থাকবো? এটা তো চলবে না। দেখেন, দেশকে একটা সংকটের জায়গায় মানে নিয়ে যাওয়া হয়েছে। এটা কি বোকামির ফল নাকি ইচ্ছাকৃতভাবে? আর এই লম্বা সময়ের কারণে মানুষ এখন মনে করতেছে দূর, ওই শেখ হাসিনাই ভালো ছিল, তার শাসনই ঠিক ছিল। শেখ হাসিনা এখন বিবৃতি দিচ্ছে। এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ সম্পর্কিত আপনি একটা কোনো পোস্ট দেন, তার ভিউ বাড়ছে, কারণ ওই যে আগ্রহটা। আর আগে কি হতো? আগে উল্টো হতো, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছেন, আপনার ভিউ বাড়তেছে। এখন আওয়ামী লীগের পক্ষে আপনি বলতেছেন, ভিউ বাড়তেছে। মানে বোঝা যায় তো, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি, তো বোঝা যায় তো পাবলিকের অ্যাটেনশনটা এখন কোন দিকে ডাইভার্ট হচ্ছে। এই যে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এটা তো বিপদ, এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু এই টোটাল এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বোকামি, রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতার কারণে আজকে পুরো দেশ এবং জাতি বলবো সাফার করতেছে। জাতীয় নির্বাচন হবে, তার আগে গণভোট কেন? কিসের ইয়ে জুলাই সনদ? কিসের সনদ? সনদ তো একটাই, সেটা হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। ওটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওটার পর তারপরে কি কি সংস্কার, বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করলো কি করলো না, এটা বিএনপি যদি ক্ষমতা আসে তার ব্যাপার। জামাত যদি ক্ষমতা আসে, তাহলে তার ওই 84
কি মানে 200 সংস্কার সে করবে, অন্য অন্য দল সাপোর্ট করে, যদি তারা মনে করে পার্লামেন্টের যুক্তিতর্ক হবে, তারপরে বিল পাস হবে, সংস্কার করবে। এইটা মানে পার্লামেন্টের বাইরে যে ফরেন একাডেমিতে এই আলোচনার এই মানে দরবার বসানোর অর্থটা কি? একেবারেই অনর্থ। আজকে দেশকে সত্যি কথা বলতে কি এমনভাবে নিয়ে আসা হয়েছে, এই সরকারের তো জনপ্রিয়তা নেই, উল্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষ দেখতেছে বিভক্তি, তো মনে করতেছে বাপরে বাপ আগেই ভালো ছিলাম। এই যে আগেই ভালো ছিলাম এই বোধোদয়টা এত দ্রুত আসার কথা ছিল না, কিন্তু পরিস্থিতিটা কিন্তু সেদিকে ঠেলে নিছে। এর দায় আমি বলবো ইউনূস সরকারের না, অনেকটা রাজনৈতিক দলগুলোরই। কারণ রাজনৈতিক দলগুলো যদি শুরুতেই ইউনূস সরকারের কাছে যে বলতো যে আপনি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তাহলে আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না দর্শক।